দেশে টিকার মজুদ বাড়ছে। চলতি মাসেই আসছে আরও 50 লাখ ডোজ। ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। অন্তঃসত্ত্বাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত। প্রথম দিনে এসে দেওয়ার চেষ্টা করলাম যাতে এবারও না মিস হয়ে যায়। খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় ডোজটা দিতে পেরেছি। একটু টেনশন ছিল, আজকে অনেক ভালো লাগতেছে। অনেক সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে। দেশে করোনায় প্রতি 6 মিনিটে মারা যাচ্ছেন একজন। একদিনে আরও 246 জনের মৃত্যু। শনাক্ত প্রায় 16,000। 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। যে টাকা আসছে এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। কলকারখানা চালুর পরদিন বিধিনিষেধ ছাপিয়ে যানজটের নগরী রাজধানী। এবার রেস্তোরাঁ খোলার দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে হাসপাতালে রেকর্ড 287 জন। নির্মাণাধীন ভবনের 70 মিলছে ডিসেল লার্ভা। সরকারি সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ মেয়রের। রাজধানীর অভিজাত এলাকায় শত শত নারী প্রতারকের সন্ধান। বিত্তবানদের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আদায়। মাদক মামলায় রিমান্ডে মডেল মৌ ও পিয়াসা। 1.5 লাখ টাকা নিয়ে চট্টগ্রামের মিনুকে কুলসুমা সাজিয়ে পাঠানো হয় কারাগারে। সংঘবদ্ধ চক্রে আছেন অসাধু আইনজীবীরাও। মূল হোতা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য। পাল্টে যাচ্ছে গাজীপুর। ছোট বড় 42টি বাইপাস সড়কের নির্মাণযজ্ঞ। আগামী বছর শেষে আশপাশের সঙ্গে কমবে দূরত্ব, দূর হবে ভোগান্তি। এবং কোভিডের কারণে বিশ্বের 2.5 কোটি শিশু কখনোই আর স্কুলে যাবে না। মহামারীতে সরাসরি ক্ষতির শিকার প্রায় 16 কোটি শিশু। জাতিসংঘের উদ্বেগ। চার মাস অপেক্ষার পর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে প্রথম দিন রাজধানীর কয়েকটি কেন্দ্রে এসে ফিরে যেতে হয় টিকা প্রত্যাশীদের। ছিল সমন্বয়হীনতার অভিযোগ। এদিকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের করোনা টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় টিকা পরামর্শ কমিটি। 3 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন হাইকোর্ট। কাটল অনিশ্চয়তা। দীর্ঘ প্রতীক্ষার পর মিলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেয়ার পর নির্ধারিত 2 মাস পার হয়েছে অনেক আগেই, কারো কারো 4 মাস। অবশেষে বহু কাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ পেয়ে স্বস্তি টিকা গ্রহীতাদের মধ্যে। 4 মাস অলরেডি হয়ে গেছে, তো একটু টেনশনেও ছিলাম যে পাবো কি পাবো না। তারপর যাক অবশেষে আসলো এবং এই জন্যই আমি প্রথম দিনে এসে দেওয়ার চেষ্টা করলাম যাতে এবারও না মিস হয়ে যায়। খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় ডোজটা দিতে পেরেছি। যদিও বা যে সময়টা ছিল ওই সময়টা পার হয়ে গেছে। একটু টেনশন ছিল, আজকে অনেক ভালো লাগতেছে। অনেক পাইছি, এটা অনেক খুশি। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনে সামনে এসেছে সমন্বয়হীনতার ছাপু। সরকারি ঘোষণার পরও টিকাদান শুরু না করায় রাজধানীর অনেক কেন্দ্র থেকে ফিরে যেতে হয় দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের। এখানে বললো যে অক্সফোর্ড টিকা এখনো এদের এখানে আসেনি, আজকে আমরা নিতে পারবো না। আজকে বলছে 1 সপ্তাহ পর খবর নেই। এখন আমি আসছি কুমিল্লা থেকে, এখন আমি এসে যদি দেখি এই অবস্থা, তো আমি আমার ব্যাক করতে হবে কুমিল্লায়। তাহলে আমার এই অযথা এই হয়রানি করার কি দরকার ছিল? এটা তো ভোগান্তি। করোনার ভিতরে বাইরে হওয়া নিষেধ, আবার বাইরে হয়ে আমি ব্যাক করে চলে যাব। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফল বলছে অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ গ্রহণকারী ব্যক্তিদের 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি। প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা বলেছি কাট আউট ভ্যালু 50। দ্বিতীয় ডোজ নেওয়ার পরে সেটির পরিমাণকে অ্যান্টিবডি আরও বেড়ে গিয়েছে। এদিকে জাতীয় টিকা পরামর্শ কমিটির সুপারিশের পর এবার অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের দ্রুত টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। মা তার জীবন বাঁচানো এবং দ্বিতীয়ত গর্ভস্থ শিশুরও জীবন বাঁচানোতে এটা সহায়ক হতে পারে। তো সুতরাং আমরা যদি বাংলাদেশে হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই, সেক্ষেত্রেও তাদেরকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। সব বিবেচনায় আমরা এটার পক্ষে মত দিয়েছি। অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে সোমবার 72 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছে হাইকোর্ট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিনোফার্ম ফাইজার মিলে চলতি মাসে আরও 50 লাখ টিকা দেশে আসবে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা পাবে বাংলাদেশ, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন জনসন অ্যান্ড জনসনের টিকার দাম বেশি হওয়ায় এই টিকা এখনও সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে এখন শুধু চুক্তি সইয়ের অপেক্ষা বলেও জানান মন্ত্রী।
চলতি বছর জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা সংকটে মাঝে প্রায় 2 মাস ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ থাকলেও সিনোফার্ম ও মডার্না আসার পর জুলাইয়ে শুরু হয় পুরোদমে টিকাদান কার্যক্রম। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসেই নতুন করে আসছে 50 লাখ করোনা টিকা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান। সই করার পরেও মাস 2 লাগবে। এই মাসেও সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে। আমাদের কনফার্মলি আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে, এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা। এদিকে মার্কিন মুল্লুকের কোম্পানি জনসন অ্যান্ড জনসন নিয়ে 2 মন্ত্রীর কথার সুর কিছুটা ভিন্ন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় আগামী বছর 7 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর মতে, দাম বেশি হওয়ায় 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন এখনো সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। জনসন অ্যান্ড জনসন যেটা শুনলাম, প্রতিটা ভ্যাকসিনের দাম $82। হ্যাঁ, সেই জন্য বোধহয় যারা আমাদের দান করতেছেন ওইটা কিনতেছেন না, এই জন্য পাঠাচ্ছেন না। তবে তারা নিশ্চয়ই কিনবেন, কারণ কোম্পানিগুলোকে দিয়ে রাখতে হবে, তো তখন হয়তো কিছু দান করবেন। জনসন এন্ড জনসনের টিকা নেওয়ারও আমরা প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছিল, আমরা দিয়েছি। সেখানেও প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে। দেশে গত 6 মাসে টিকা নিয়েছেন 1 কোটি 34 লাখের বেশি মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত এখন ঘরে ঘরে, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 246 জন, শনাক্ত প্রায় 16,000। আইসিইউ আর শয্যা সংকট তীব্র হচ্ছে হাসপাতালে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দানবীয় রূপ নিয়েছে করোনা। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সংক্রমণও ঊর্ধ্বমুখী। প্রতি মিনিটে শনাক্ত হচ্ছে 11 জনের বেশি, আর প্রতি 6 মিনিটে মৃত্যু হচ্ছে 1 জনের। সব মিলিয়ে বেসামাল দেশের করোনা পরিস্থিতি। গত 2 সপ্তাহ ধরেই মৃত্যু ঊর্ধ্বমুখী, প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না নতুন রোগীর। বেঁচে থাকার একমাত্র ভরসা আইসিইউ বা অক্সিজেন সিলিন্ডারের পেছনে ছুটছেন রোগীর স্বজনরা। সর্বোচ্চ মারা গেছেন ঢাকা বিভাগে 76 জন। আইসিইউর যে রাখা আছে 54 ঘন্টা রাখা হয়েছে, 54 ঘন্টাতে যে বিল আসছে, যে টাকা আসছে, এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। আমার রোগীর আইসিইউর বেডের দরকার, দিতে পারতেছে না। বাবার অক্সিজেন লেভেল হলো 36, ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। চট্টগ্রামে জুলাইয়ের শেষে এসে আবারও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ বিভাগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 64 জন, তার মধ্যে কুমিল্লায় 19, ব্রাহ্মণবাড়িয়ায় 12 ও চট্টগ্রামে 11 জন। দেশের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 30 জন, এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় 6 জন। এছাড়া 5 জন করে মারা গেছেন খুলনা ও মেহেরপুরে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় 22 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বগুড়ার 10 ও নাটোরের 5 জন। শনাক্তের হার প্রায় 19%। 25টা থেকে 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। এখনই সবাইকে সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। বরিশাল বিভাগে মারা গেছেন 16 জন, শনাক্তের হার প্রায় 37%। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ডেল্টা ভেরিয়েন্টটা বিভিন্ন উপসর্গ নিয়ে আসে, ওরা যে অক্সিজেন শ্বাসকষ্টতে ভোগে, ওরকম প্র্যাকটিক্যালি সে বুঝতেও পারে না। 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 10 জন, তাদের মধ্যে ময়মনসিংহের 6 এবং নেত্রকোনা ও জামালপুরের 2 জন করে। এখনো অনেক সিরিয়াল আছে, অনেক। এত মহামারী অবস্থায় পেশেন্টরা এত বেশি এফেক্টেড, কি করবে লোকজন বলেন। এছাড়া 14 জন করে মারা গেছেন সিলেট ও রংপুর বিভাগে। আহসানুল করিম, সময় সংবাদ। কলকারখানা খোলার পরদিনই কঠোর বিধিনিষেধ ছাপিয়ে রাজধানীর সড়কে যানজট। ঢাকার চিত্র অনেকটাই স্বাভাবিক সময়ের মতো। নির্দেশনা উপেক্ষা করেই চলছে গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন। অফিস খোলা থাকায় যানজটে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে আজও ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে ছিল মানুষের ভিড়।
এই চিত্র দেখে কে বলবে দেশে কঠোর বিধিনিষেধ চলমান? 11তম দিনে রাজধানীর মোড়ে মোড়ে ছিল স্বাভাবিক দিনের মতো যানজট। কোথাও কোথাও দীর্ঘ যানজটে নাস্তানাবুদ হতে হয় কর্মজীবী মানুষকে। কলকারখানা ও বিভিন্ন অফিস খোলা থাকায় পথে নামা মানুষদের পড়তে হয় চরম বিপাকে। এক একটি গাড়ি আসলেই হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। বাড়তি ভাড়ার বোঝা নিয়েই গাদাগাদি করে যে যেভাবে পেরেছেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই আছি, বাস তো নাই, আর কোনো গাড়িতে তো আমাদের তুলে না। নর্মালি বাস ভাড়া হচ্ছে 15 টাকা, বাট এখন বাইকে আমার কাছে চাচ্ছে 300 টাকা। এদিকে সোমবারও রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ছিল ঢাকামুখী মানুষের স্রোত। গন্তব্যের আগেই যানবাহন থেকে নামিয়ে দেয় নারী, শিশু ও বয়োবৃদ্ধরা পায়ে হেঁটেই রওনা দেন। অবস্থা খুবই খারাপ। 50 টাকার ভাড়া মনে করেন 200-250 টাকা নেয়। যেখানে আমার 30 টাকা খরচ হয় সেখানে দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাঙ্গা আসতেছি মানিকগঞ্জ থেকে। গাবতলি কথা পয়সা নিলেন কেন আপনারা? পরে কইলো যে না, গাবতলি গেলে আপনি কি গাড়িটা ঠেকাইতে পারবেন সার্জনের হাত থেকে? নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে দেখা গেছে দূরপাল্লার বাস সহ বিভিন্ন রুটের গণপরিবহন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে এসব চললেও দায়সারা জবাব ট্রাফিক পুলিশের। মিল কাকার সবে তো খোলা যাচ্ছে, তারা গাড়ি পাচ্ছে না, এই জন্য আমরা ছোট গাড়ি দাঁড় করে জিজ্ঞেস করতে যাবো, নিয়ে যাও। আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত দেশে দ্বিতীয় ধাপের কঠোর বিধিনিষেধ বহাল থাকার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দোকান মালিক সমিতির পর এবার রেস্তোরাঁ খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জানান 80% রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিন বন্ধ থাকায় 80 থেকে 90 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে সমিতি। চলমান 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষ না হতেই 1 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। এরপরই দোকানপাট খুলে দেওয়ার দাবি ওঠে দোকান মালিক সমিতির পক্ষ থেকে। এবার স্বাভাবিক নিয়মে রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমাদের রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। 5 তারিখে খুলে দেয় আমাদের। অনেক মালিক ঝরে গেছে, 80 থেকে 90 হাজার কোটি টাকার মতো ক্ষতি হবে। কঠোর বিধিনিষেধের মধ্যে রেস্তোরাঁগুলোতে অনলাইন ডেলিভারি ও সীমিত আকারে খোলা রাখার নির্দেশ আছে। তবে মালিক সমিতি বলছে অনলাইন ডেলিভারিতে কোম্পানির স্বেচ্ছাচারিতা আর ভ্যাট আদায়ের হয়রানিতে দিশেহারা তারা। কত রেস্টুরেন্ট কিভাবে সেল করছে, ঘটিবাটি বিক্রি করে দিচ্ছে মানুষ, ওইটার দামও পাচ্ছে না। কেনার তো লোক থাকতে হবে। একে তো বাড়িওয়ালাদের একটা অত্যাচার আছে, তারা কোনো ছাড় দেয়নি। যখন যে এনবিআর আসেন তখন সে তার মতো করে একটা প্ল্যানিং চালু করেন। ব্যবসায়ীদেরকে পদে 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 নাজেহাল, পদে 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 বেইজ্জতি করা, এই রাইট কে দিয়েছে ওনাদেরকে? দেশে কি শুধু গার্মেন্ট সেক্টর আছে, আর কোনো সেক্টর নাই? আমাদের সেক্টরে আমাদের প্রায় 2 কোটি লোক ইনভলভ। এই সেক্টরে আমরা খয়রাত চাই নাই, দান চাই নাই, আমরা চেয়েছি স্বল্প সুদে কিছু প্রণোদনা। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সারা দেশে ছোট বড় 4 লাখের বেশি রেস্তোরাঁ আছে। এর মধ্যে 60 হাজারের মতো প্রতিষ্ঠিত বলে জানায় মালিক সমিতি। এসব খাবারের দোকানে কাজ করেন 30 লাখ কর্মকর্তা কর্মচারী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। হু হু করে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 287 জন, যার মধ্যে 279 জনই ঢাকার। এদিকে রাজধানীর নির্মাণাধীন ভবনের প্রায় 70 ভাগেই মিলছে এডিসের লার্ভা। চিরুনি অভিযানে গিয়ে দেখা গেছে ভয়াবহ এই চিত্র। কাজে আসছে না প্রচারণাও। এ অবস্থায় হতাশা জানিয়ে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছেন উত্তরের মেয়র। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে সিটি কর্পোরেশনের ক্যাম্পেইন, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম, কোনো কিছুরই যেন কমতি নেই। অথচ রাজধানী নির্মাণাধীন এই ভবনগুলোই যেন এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের তথ্য বলছে রাজধানীতে নির্মাণাধীন এমন 100টি ভবনের অন্তত 65টিতেই মিলছে এডিসের লার্ভা। মিরপুর 1 নম্বর মাজার রোডের নির্মাণাধীন এই ভবনটি যেন এডিসের চারণভূমি। জমে থাকা পানিতে লাখ লাখ লার্ভা, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা ভবন মালিকের। সোমবার এডিস নিধনের চিরুনি অভিযানে এসে এমন চিত্র দেখে চোখ কপালে উত্তর সিটি কর্পোরেশনের। প্রশ্ন ওঠে 1 মাসেরও বেশি সময় ধরে চলা সচেতনতা কার্যক্রম ও সাধারণ মানুষের তৎপরতা নিয়ে। কিছু না, এটা সামনে 20 টাকার কেরোসিন, সবাইকে একটু ছেড়ে দিলে কিন্তু মশাটা মরে যায়। কিন্তু ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। তবে আশপাশের বাসিন্দারা বলছেন কিছু মানুষের অসচেতনতার দায় নিতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। এই বিল্ডিংয়ের মালিককে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট আইনের
আওতায় এনে তাদেরকে আমি 1 লাখ টাকা জরিমানা করেছি। তারা কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং করতেছে, তারা যদি একটু সচেতন হতো তাহলে পুরাটা পরিষ্কার রাখতে পারতো। এইখানে লক্ষ লক্ষ মশা, এই মশাগুলোই দিন শেষ হলে আমাদের ঘরে যাবে। এ পর্যায়ে এসে হতাশায় ঝরে পড়ল উত্তর সিটির মেয়রের কণ্ঠে। বললেন এডিস নির্মূলে মিলছে না অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা। রাজ্যকে গিয়েছি, বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা, ইভেন কনস্ট্রাকশন যে রিহ্যাব যেটা আছে, আমি রিহ্যাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে 1 লাখ সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু ডেঙ্গুর বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকায় নারী প্রতারক চক্রের শত শত সদস্যের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তারা বিত্তবানদের ফাঁদে ফেলে হাতিয়ে নিত বিপুল পরিমাণ অর্থ। এদিকে মাদক মামলায় মডেল পিয়াসা ও মৌয়ের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খারিজ করে দেওয়া হয়েছে জামিন আবেদন। পার্টির নামে বিত্তবানদের বাসায় ডেকে এনে মদ ও ড্যান্স পার্টি, এরপর আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগে রোববার রাতে গ্রেফতার করা হয় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় মদ, ইয়াবা ও সীসা। সোমবার দুপুরে এই দুইজনকে তোলা হয় আদালতে। মাদকের মামলায় প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ছদ্মবেশী এই প্রতারকদের নির্মূল করতে হবে সমাজ থেকে। মুখোশের অন্তরালে তারা এই ধরনের অনৈতিক কাজ তারা সমাজে করে যাচ্ছে, অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। যদিও আসামিপক্ষের আইনজীবীর দাবি তারা ষড়যন্ত্রের শিকার। এলিট ফ্যামিলির লোক কোনোভাবে এই মাদকের সাথে জড়িত নয়। আমরা বলেছি যেটা সম্পূর্ণ সাজানো নাটক, ষড়যন্ত্র। এদিকে গুলশান, বারিধারার মতো ঢাকার অভিজাত এলাকায় এরকম শত শত নারী প্রতারকের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা স্বীকারও করেছে যে এটা একটা ব্ল্যাকমেলিং চক্রের তারা যে সদস্য, শুধু তারা দুজন না, এমন শত শত আছে ওই এলাকাগুলিতে। আমরা প্রত্যেকের অনেকের নাম আমরা পেয়েছি। 2টি কাজ তারা করছেন। একটা হলো এই যে উঠতি বয়সী ছেলেমেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদেরকে একদিকে যেমন এনে মাদকাসক্ত করাচ্ছে, ইয়াবাসক্ত করাচ্ছে, আবার অন্যদিকে তাদেরকে তাদের এই সুযোগে তাদেরকে ব্ল্যাকমেলিং করে তাদেরকে অশ্লীল ছবিগুলি তুলে নিয়ে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজনের মধ্যে তারা দেখানোর হুমকি দিচ্ছে। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 1.5 লাখ টাকা চুক্তিতে চট্টগ্রামের মিনু আক্তারকে কুলসুমা সাজিয়ে পাঠানো হয় কারাগারে। পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল সংঘবদ্ধ একটি চক্র। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই সেই শাহাদাত হোসেন, ছিন্নমূল সমিতির কথিত নেতা। নানা অভিযোগ থাকলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল সে। অবশেষে নির্দোষ মিনু আক্তারকে কুলসুমা সাজিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ধরা পড়ল পুলিশের জালে। অবশ্য আগেই গ্রেপ্তার করা হয়েছিল নূর কাওয়াল, মর্জিনা এবং মূল আসামি কুলসুমাকে। তবে শাহাদাতের কাছ থেকেই পুলিশ জানতে পেরেছে মিথ্যে আসামিকে কারাগারে পাঠানোর পুরো পরিকল্পনা। তারা একটা ষড়যন্ত্র করছিল। এই 2 লক্ষ টাকা যখন দেয় নাই, পরবর্তীতে তাদের কুলসুমা এবং মর্জিনাকে মারধর করে এলাকাটাকে তাড়িয়ে দিয়েছে এবং তাড়িয়ে দেওয়ার পরে এই শাহাদাত এবং নূর কাওয়ালি তাদের 2টো প্লট দখল করে নিয়েছে। শাহাদাত, নূর কাওয়াল, মর্জিনা চক্র কুলসুমার হয়ে মানসিক ভারসাম্যহীন মিনু আক্তারকে জেলে পাঠালো। তার সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে 4 আইনজীবী এবং 1 আইনজীবী সহকারের বিরুদ্ধে। মিনু আক্তারের বিষয়টি প্রকাশ্যে আসার পর উচ্চ আদালত এই 5 জনকে শোকজ করেছে। এই কুলসুমির এই মামলাটাতে, যেটা মিনু আক্তার সম্পৃক্ত হইল এবং মারা গেল, সে এই মামলাটাতে 4 জন আইনজীবী এবং 1 জন আইনজীবী সহকারীকে হাইকোর্ট তলব করেছেন। তাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছে। এই ব্যাপারটি এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এই আইনজীবীদের সংশ্লিষ্টতা নিয়ে তাদের একটি রুল হয়েছে, সেই কারণে আমরা এই ব্যাপারটি এখন তদন্ত করলেও আমরা এই ব্যাপারে হাইকোর্টের আদেশের উপর নির্ভর করব। 2006 সালে নগরীর রহমতগঞ্জ এলাকায় এক নারী খুনের ঘটনায় আদালত 2017 সালে কুলসুমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু সন্তানদের ভরণ পোষণের প্রস্তাব পেয়ে 2018 সালে মিনু আক্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা সেজে কারাভোগ করতে আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে চলতি বছরের 16 জুন কারাগার থেকে মুক্তি পেল। 13 দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মিনু আক্তারের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। প্রযুক্তি পণ্যে ভর করেই চলছে করোনাকালীন সব জরুরি সেবা। হার্ডওয়্যারের দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে ব্যবহারকারীরা।
পাল্টে যাচ্ছে গাজীপুর। দুর্দশা থেকে রেহাই পেতে যাচ্ছেন শিল্পনগরীর 40 লাখ নাগরিক। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নগরী জুড়ে চলছে সড়ক নির্মাণের মহাযজ্ঞ। অলিগলি থেকে শুরু করে নির্মাণ কাজ চলছে প্রায় 750 কিলোমিটার নতুন বাইপাস সড়কের। প্রায় 31,000 ঘরবাড়ি ভেঙে বের করা হয়েছে 8,000 বিঘা জমি। আগামী বছরের মধ্যে এসব কাজ শেষ হবে বলে প্রত্যাশা গাজীপুর মেয়রের। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। কয়েক মাস আগেও ছিল 15 থেকে 20 ফুট গভীর বিল বা ডোবা। সেখানে ইট, মাটি ও বালু ফেলে করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত সড়ক। এখন চলছে রোলার দিয়ে শেষ মুহূর্তের গাঁথুনি। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উপর চাপ কমাতেই করা হয়েছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি। 329 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটিতে করা হচ্ছে এমন ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রায় 750 কিলোমিটার সড়ক। এসব করতে গিয়ে এরই মধ্যে প্রায় 31,000 ঘর বাড়ি ভেঙে 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। মসজিদ, মাদ্রাসা যা কিছু আছে এটা ভাঙচুর পড়ছে, মেয়র সব করে দিব। তবে আমাদের যে জায়গা সম্পদ গেছে এটা আমরা স্বইচ্ছায় দোকানপাট বাড়িঘর আমরা ভেঙে দিছি। রাস্তাগুলো হওয়ার কারণে এই দিক দিয়ে অনায়াসে ওই দিকের কৃষি ফসলগুলি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আমরা গাজীপুর থেকে সরাসরি কলেজ গেট পার হয়ে আমরা তো সহজে আব্দুল্লাহপুর পার হলে তো ঢাকা চলে যাওয়া যাইতেছে। স্টেশন রোড থেকে আমাদের যদুপুর পৌঁছতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু এই রোড থেকে চলে গেলে সে 20 মিনিটে চলে দিতে পারবে। নগরবাসী বলছেন গ্রামের মধ্য দিয়ে নতুন নতুন সড়ক তাদের কয়েক দশকের দুঃখ দুর্দশা ঘোচাবে। গেছে বছর কুমোর পানি হয়েছে, এই পানি দিয়ে আমরা চলাচল করছি, অনেক কষ্ট হয়েছে। আমাদের খুব তুচ্ছ তাছলি মনে করছে। এখন মনে করেন রাস্তাঘাট হইতেছে, রাস্তায় দাঁড়াইলে আমাদের বুকটা প্রশস্ত হয়ে যায়। গাজীপুরের মেয়র জানান করোনার মধ্যেও এই কর্মযজ্ঞ চলছে প্রায় 100টি প্রকল্পের আওতায়। শিগগিরই চীন, কোরিয়া ও জাপানের সহায়তায় গাজীপুরে 120 ফুট প্রশস্ত মহাসড়ক এবং জেলার ভেতর থেকে রেললাইনকে ঘিরে দুই পাশে 70 ফুট করে 140 ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। গ্রামকে শহর করতে হবে, সেই শহরটি আমি মনে করি গাজীপুরের মধ্যে একমাত্র এটি বাংলাদেশের মধ্যে উদাহরণ হিসেবে থাকবে। এখানে কোনো রিফায়ারিং কাজটা করছি না, সম্পূর্ণ নতুন রাস্তা। এই শহর থেকে 20 মিনিটে যে কোনো জায়গা থেকে যেন আরেকটা জায়গায় যেতে পারে সে ধরে আমরা প্যাকেজ নিয়েছি। মানুষ যেন যানজটের মধ্যে না থাকতে হয় সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। গাজীপুরবাসী বলছেন এই জেলায় এমন অসংখ্য নতুন নতুন সড়ক নির্মাণ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যে তাদের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি ছিল তা থেকে তারা স্থায়ীভাবে রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। দেশে কোনো আইপিটিভিকে এখন পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে আইপিটিভির অনুমোদন দেয়া শুরু হবে, তবে এসব চ্যানেলে কোনো রকম সংবাদ প্রচার করা যাবে না। প্রথমত কোনো আইপিটিভিরই অনুমোদন নাই, কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করিনি। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত 600-র কাছাকাছি আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছু আমরা অনুমোদন দিব। সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। প্রযুক্তি পণ্যের উপর ভর করেই চলছে করোনাকালীন প্রায় সব জরুরি সেবা, অথচ বিধিনিষেধের কারণে বন্ধ রাখতে হচ্ছে প্রযুক্তি খাতের হার্ডওয়্যার পণ্যের দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। খাত সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তাব পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইসিটি বিভাগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মহামারীকালে ঘরে বসেই অফিস, গবেষণা সহ দরকারি সব কাজ করছেন এই অর্থনীতিবিদ। তার ল্যাপটপ নষ্ট হওয়ায় হাতের স্মার্টফোনটি এখন একমাত্র ভরসা। এখন করছিলাম সেই কাজগুলো আমি ব্যাকআপ নেওয়ার আগেই আমার কম্পিউটারটা পাওয়ার অন হচ্ছে না, সো আমি ওগুলোতে অ্যাক্সেস পাচ্ছি না। স্কুল, মিটিং, চিকিৎসা, হোম অফিস, ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার পাশাপাশি অনলাইন ব্যবসা বাণিজ্য চালু রাখা সহ হাজারো কাজে বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার। হঠাৎ এসব পণ্য বিকল হলে লকডাউনে সংশ্লিষ্ট দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। এই কম্পিউটারটা বন্ধ থাকা মানে আমার ফ্যামিলিটা অচল থাকা। স্মার্টফোনটা ভেঙে গেছে, না নতুন ফোন কিনতে পারছি, দোকান বন্ধ, না সেটা সারাতে পারছি। গুগলে সার্চ করলাম, আমি এখনো পর্যন্ত পাইনি যে যারা বাসায় এসে ল্যাপটপ নিয়ে যাবে, এসে আবার ঠিক করে দিয়ে যাবে। সফটওয়্যার জনিত কোনো সমস্যা থাকলে ইঞ্জিনিয়ারদের সহায়তা নিয়ে আমি কিন্তু সমাধান করতে পারছি, কিন্তু যদি আমার
গেজেটটি নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই এটা সমাধান করতে পারছি না। করোনাকালে জীবন জীবিকার সেতু বন্ধন হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিটি পণ্য ও সেবা। এমন দাবি করে প্রতিদিন 24 ঘন্টা সেবা দেওয়ার সুযোগ চান এ খাতের ব্যবসায়ীরা। জরুরি সেবার আওতায় যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে সচল রাখার জন্য কিন্তু তথ্য প্রযুক্তি ডিভাইস এবং সেবার প্রয়োজন। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা সবার কাছে চিঠিও দিয়েছি, যাতে আইসিটি সেক্টরকে, সার্ভিস খাতটাকে জরুরি সেবার আওতায় নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে হার্ডওয়্যার খাতকেও জরুরি সেবার আওতাভুক্ত করার আশ্বাস আইসিটি বিভাগের। বিজনেস কমিউনিটি থেকে দোকানপাট খুলে ব্যবসা করবেন, এই ধরনের কোনো বিষয় আমাদের সঙ্গে ওনারা শেয়ার করেন নাই। তো করলে নিশ্চয়ই আমরা সেটা ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে কনসাল্ট করে কিভাবে কি করা যায় সেটা হয়তো আমরা আলাপ করতে পারবো। বর্তমানে জরুরি সেবার আওতায় রয়েছে তথ্য প্রযুক্তি খাতের টেলিকম সেবা, কল সেন্টার ও আইটি এনালেবল সার্ভিসেস খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কোভিড মহামারীর কারণে বিশ্বে 2.5 কোটির বেশি শিশু আর কখনোই স্কুলে যাবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, প্রায় 16 কোটি শিশু সরাসরি এই মহামারীর ক্ষতির শিকার। তাদের শিক্ষা জীবনও হুমকির মুখে পড়বে যদি না এই সংকট অচিরেই দূর করা যায়। বিশ্বের অধিকাংশ দেশে প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কোভিড মহামারীর কারণে কবে স্কুল খুলবে আর কবেই বা শিশুরা ক্লাস করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। এ অবস্থায় শিশুরা ভুগছে হতাশায়, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, মিলছে না সুশিক্ষা। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুরা আর কখনোই শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বলেছেন, একটার পর একটা ভেরিয়েন্টের কারণে দীর্ঘায়িত হচ্ছে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, যার পরিণাম হচ্ছে ভয়াবহ। আমরা এখন শিক্ষা ব্যবস্থার মধ্যবর্তী সংকটে অবস্থান করছি। শিশুরা স্কুলে যেতে না পেরে সমস্যার মধ্যে রয়েছে। প্রায় 16 কোটি শিশু সবথেকে খারাপ অবস্থায়, যার মধ্যে 2,50,00,000 শিশু কখনোই আর ফিরতে পারবে না স্কুলে। উন্নত দেশগুলো শিশুদের ও তাদের অভিভাবকদের ভ্যাকসিন দিয়ে স্কুল খোলার পথে হাঁটলেও ডেল্টা ভেরিয়েন্টের কারণে সেটিও এখন অনিশ্চিত। এ অবস্থায় শিক্ষা ব্যবস্থার উন্নতির ওপর জোর দিয়েছে জাতিসংঘ, যেন কোভিড পরবর্তী সময়ে স্কুল খুললে সংকট দ্রুত দূর করা যায়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে সারি সারি তালগাছ। নওগাঁর মহাদেবপুর 3 কিলোমিটার সড়ক জুড়ে হাজার হাজার তালগাছ পরিণত হয়েছে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে। স্থানীয়রা বলছেন, 30 বছর আগে রোপণ করা এসব তালগাছ বজ্রপাত রোধেও রাখছে ভূমিকা। নির্মল বাতাস আর বিপুল তাল সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের কয়ারপাড়ায় 12 কিলোমিটারের এই সংযোগ সড়কের 3 কিলোমিটার জুড়ে রয়েছে সারি সারি তালগাছ। মাথা উঁচু করে বরেন্দ্রর এই তালগাছগুলো বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রায় 30 বছর আগে প্রয়াত ক্ষিতীশচন্দ্র পরিবেশের প্রতি অকৃত্রিম ভালোবাসায় রোপণ করেছিলেন এসব তাল বীজ। আমার বাবার কাছে উনি সব গত হয়ে গেছেন এবং তার পিছনে তার গাছের খুব ইয়ে ছিল ভক্তি। আমরা তার জীবিতকালে স্বীকৃতি দিতে পারিনি, আমরা তার জন্য গর্বিত। জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরের এই তাল সাম্রাজ্য পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের দুধারের এই সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। একসঙ্গে আপনারা এখানে অনেকগুলো তাল গাছ দেখতে পাবেন, তার সাথে আমাদের পাশের গ্রামে রয়েছে পাখি কলোনি। তাল গাছগুলো আমাদের কিন্তু অনেকটাই সাহায্য করেছে এই বজ্রপাত থেকে। সকাল বিকাল দূর দূরান্ত থেকে তাল বাগানের দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে আসছেন নানা বয়সী মানুষ। আমি বাবার সঙ্গে এখানে ঘুরতে আসছি, এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগতেছে। পুরাপাড়া গ্রামের চারিপাশে রাস্তার ধারে সারি সারি তাল গাছ, যেগুলো গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে। সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা যদি একটু দেখভাল করে এই স্থানটা মনে হয় অত্যন্ত জনপ্রিয় হয়ে যাবে। আরও বেশি তালবাগান গড়ে তুলতে কাজ করার দাবি জনপ্রতিনিধির। দৃষ্টিনন্দনে পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই তাল গাছের সৌন্দর্য উপভোগ করে তারা পাখি কলোনি দেখে যাইতে পারবে। 2 রাস্তার পাশ দিয়ে যেগুলো জায়গা এখনো ফাঁকা আছে সেগুলো জায়গাতে আমরা খুব শীঘ্রই এই তাল গাছের বীজ সংগ্রহ করে আর রোপণ আমরা ওখানে করব। স্থানীয়রা জানান, সড়কের দুপাশে প্রয়াত ক্ষিতীশ 5 কিলোমিটার জুড়ে প্রায় 15,000 তাল গাছ রোপণ করেছিলেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।